আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মিত্র, যদি যুদ্ধে শত্রুর পাল্লা কিছুক্ষণের জন্য ভারী হয়ে যায় তো বীর পুরুষকে নিরাশ হতে নেই। এমনি এক অস্ত্র আমি আমার সাথে এনেছি। না হলে এই মিত্রতা আসবে কবে কাজে? সত্যি? হ্যাঁ, আর এই অস্ত্র অমোঘ যেন। কোথায় সেই অস্ত্র? এসো, দেখাচ্ছি। মহারাজ, কি আজ্ঞা করেন? তৃণাবর্ত, তুমি গোকুলে গিয়ে আমার মিত্রের কার্য পূর্ণ করে এসো। যথা আজ্ঞা স্বামী। তৃণাবর্ত, একটু আমার মিত্রকেও দেখাও যে তুমি কি করতে পারো। যথা আজ্ঞা স্বামী। মিত্র, আমাকে ডেকে আনার জন্য তুমি যে পত্র পাঠিয়েছিলে ওতে নিরাশার ঝলক ছিল। এমন লাগছে যে তুমি হতাশ হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো। মিত্র, পরিস্থিতি কিছু এমনি। আমি সারা পরিস্থিতির বিষয়ে জানতে পেরেছি। এই বিষয়ে আমি তোমার মন্ত্রীদের আর সাথীদের সঙ্গে বিচার বিবেচনাও করেছি। পরিস্থিতি অবশ্যই গম্ভীর, কিন্তু এমনি কোনো পরিস্থিতিতে মহারাজ কংসের ন্যায় প্রতাপী বীর যদি নিরাশ হয়ে যায় তো তার সাথীদের মনোবল কি দৃঢ় থাকবে? কংসের সামনে কোনো দিগ্গজ সেনা দাঁড় করে দাও, তাও কংস ঘাবড়ায় না। এক মত্ত হাতির মতো ওই সেনাদের চিরে চলে যায় সে। কংস ইন্দ্রের হাত থেকে বজ্র ছিনিয়ে নেবার ক্ষমতা রাখে মিত্র। কিন্তু এখানে ব্যাপার কিছু অন্য। এখানে আমার সামনে বীর যোদ্ধাদের সেনা নয়, এক বালক আছে, ছোট্ট এক বালক, দুগ্ধপোষ্য বালক। আর এই বালক কংসকে চিন্তিত করেছে, হতভম্ব করেছে। মিত্র, পুতনার উৎকোচের ন্যায় পরম বীর যোদ্ধাদের এক ঠোকরে সে জমলোকে পাঠিয়ে দেয়। তার উপর আরেক বিষয় আমি চিন্তিত। দেবকীর অষ্টম পুত্র যে আমার মরণহার, ওকে একই সে যে নন্দের পুত্রের সাথে আমার সাথে ছল করছে, বার কেউ? মিত্র, এ মতিভ্রম করার মতো অবস্থা। এ বিষয়ে কেউ যে তোমাকে বলেছে আমি তাতে সহমত। যে ওই মায়াবী বালক কার পুত্র এটা জানার প্রয়াস তুমি বৃথাই করছো। ওতে কোনো লাভ হবে না, কেউ তোমাকে সত্য বলবে না। হ্যাঁ, কেউ সত্য বলে না। কিন্তু একটি সত্য তো তোমার সামনেই আছে। কি সেই সত্য? কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ, সেই মায়াবী বালক যে বারবার তোমার সাথীদের বিনাশ করে সিদ্ধ করেছে যে সেই তোমার বাস্তবিক শত্রু। তবে তবে কোনো কাল্পনিক শত্রুর সন্ধানে ছুটে বেড়াচ্ছ কেন? যদি কোনো এমন শত্রু থাকে, যদি সে আসেও বা, তাকেও জব্দ করা যাবে।
কিন্তু এখন আমাদের সামনে যে শত্রু আছে তার বিনাশের যোজনা করছো না কেন? কিন্তু তার বিনাশের কোনো যোজনাই তো সফল হচ্ছে না মিত্র। মিত্র, যদি যুদ্ধে শত্রুর পাল্লা কিছুক্ষণের জন্য ভারী হয়ে যায় তো বীর পুরুষকে নিরাশ হতে নেই। আর যদি এক অস্ত্র নিষ্ফল হয় তো তখনই কোনো দ্বিতীয় অধিক শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করা উচিত। তার চেয়েও অধিক শক্তিশালী অস্ত্র? এমনি এক অস্ত্র আমি আমার সাথে এনেছি। না হলে এই মিত্রতা আসবে কবে কাজে? সত্যি? হ্যাঁ, আর এই অস্ত্র অমোঘ যেন। কোথায় সেই অস্ত্র? এসো দেখাচ্ছি। এসো মিত্র। তৃণাবর্ত। কি আজ্ঞা স্বামী? তৃণাবর্ত, একটু আমার মিত্রকেও দেখাও যে তুমি কি করতে পারো। যথা আজ্ঞা স্বামী। মহারাজ, কি আজ্ঞা করেন? তৃণাবর্ত, তুমি গোকুলে গিয়ে আমার মিত্রের কার্য পূর্ণ করে এসো। যথা আজ্ঞা স্বামী।
কৃষ্ণ 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 মহারাজ বানাসুর, বলুন বলুন এখন কি বলবেন? এখন আর কোন অস্ত্র আছে যার প্রয়োগ করা যায়? হ্যাঁ আছে মিত্র, কি তা? প্রতীক্ষা অস্ত্র। প্রতীক্ষা অস্ত্র অর্থাৎ? মিত্র, ইতিহাস এই শিক্ষা দেয় যে মনুষ্যের সময় সদা একরকম থাকে না। কালের গতি কাউকেই স্থির থাকতে দেয়নি। মনুষ্য কতই বীর হোক, তার ত্রিলোক জেতার ক্ষমতা থাকলেও তবুও সে সময়কে জিততে পারে না, জিততে পারে না। যখন যখন সময় অনুকূল নয়, তো কতই পৌরুষ দেখাও, কতই পরিশ্রম করো, তাতে কোনো ফলই হবে না। এমনি বিপরীত সময় বুদ্ধিমানরা এই কথা বলেন যে মনুষ্যকে সময়ের সামনে শির ঝুঁকিয়ে আর ধৈর্য ধরে অপেক্ষা করাই তার কর্তব্য। ইতিহাস সাক্ষী মিত্র যে অনেক বড় বড় বীর রাজাগণের যখন দুঃসময় এসেছে, তখন তারা সব ত্যাগ করে সব কিছু হারিয়ে অনেক বছর ধরে বনে গিয়ে লুকিয়েছিলেন আর সুসময় আসার জন্য প্রতীক্ষা করেছেন। এমনকি ইন্দ্রের ন্যায় সুরপতিকেও বিপদের সময়কালে স্বর্গ ত্যাগ করে পালাতে হয়েছে। তাই আপনার বুদ্ধিমত্তার মঙ্গল এখানেই যে এই সময় শান্ত হয়ে বসে থাকুন আর সুসময় আসার জন্য প্রতীক্ষা করুন, কিন্তু এই বিশ্বাসের সাথে যে একদিন এই দুঃসময় সমাপ্ত হয়ে যাবে আর সুসময় পুনরায় অবশ্যই আসবে। একেই প্রতীক্ষা অস্ত্র বলা হয় মিত্র। কিন্তু দুঃসময় সমাপ্ত হয়ে গেছে আর সুসময় যে এসে গেছে, তা বুঝবো কি করে মিত্র? সুসময় যখন আসে তখন তার লক্ষণ চতুর্দিকে নিচে থেকেই দেখতে পাওয়া যায়। মনে সহসা যেন এক নতুন উৎসাহ আর স্ফূর্তির আভাস জাগরিত হয়। আশার দীপক মনের চারিদিকে প্রজ্বলিত হয়ে ওঠে। আর সেই সময়টাই হলো পুরুষার্থ লাভের। কিন্তু ততক্ষণ ততক্ষণ কি করব মিত্র? সর্বপ্রথম কাজ এটাই করুন যে ওই বালকটিকে ভুলে যান। ভুলে যাব?
এরপর আপন আপন রাজ্যের কাজকর্মে লেগে যাও। এমনিতেও রাজাদের কাছে তো এইরকম মনোরঞ্জনের সহস্র উপায় আছে, তাতে মগ্ন হয়ে যাও। চলো, আমি তোমাকে আমার রাজ্যের দর্শনের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। কিছু সময়ের জন্য আমার কাছে এসো। আমি তোমার এই প্রকার মনোরঞ্জন করব যে যে তুমি সব কিছু ভুলে যাবে, বুঝলে? সব কিছু। তোমার এই যোজনা আমার ভালো লেগেছে মিত্র।